দে। মিম্মু, ওকে অত বিরক্ত কেন করছিস? বাবা ভালো থেকো, সব কথা শুনো মা, ঠিক আছে? বেশি বেশি করে খেয়ে নিও। হ্যাঁ, ডিসেম্বরে দেখা হবে। আরে কবে ব্যাগগুলো নিয়ে যাও। দে 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 দে, এটা কেউ নিতে পারছে না। সত্যি এটা কেউ টানা খুব মুশকিলের ব্যাপার। মার কথা শোনো, ভালো থেকো। দাদাকে নিয়ে দাদাকে ছুটিটা পড়া। ঠিক আছে তাহলে আবার দেখা হবে ডিসেম্বরে। ঠিক আছে মা, টাটা দোলা, আবার ডিসেম্বরে দেখা হবে। হ্যাঁ, কি হলো, ওরা পারবে? ওরা অতক্ষণ লাগেজ নামাতে? প্রচুর সিঁড়ি। পারবে পারবে, তুমি আসো, 1 মিনিটের ব্যাপার। সাবধানে। ঠিক আছে মা, ঠিক আছে বাবুই, দোলা, সবাই ভালো থেকো, টাটা। রাইজা, ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শনিবার, প্রায় বেলা 1:15-20 মতো বাজে। আজ বাড়ি খালি হয়ে গেল, দেখলেই তো ওরা বেরিয়ে পড়েছে। এখান থেকে সুরাট এয়ারপোর্ট যাবে, তারপরে নিমেষের মধ্যে উড়ে কলকাতায়। মনটা বেশ ভারাক্রান্ত আজকে। এই কদিন এত হইচই করে কাটালাম, আজ যেন মনে হচ্ছে আচমকাই সব খালি। বাচ্চাগুলোর জন্য মনটা বেশি খারাপ লাগছে। সে কবে থেকে একে অপরের জন্য অপেক্ষা করেছিল, আর এই 1 সপ্তাহে ওরা যা আনন্দ করেছে, ওঠা বসা শোয়া সবই তো একসঙ্গে। সে মতো রায়দিকদেরও আজকে মনটা ভারী খারাপ গো। যাকে চলো, টুকটাক হাতের কাজ কিছু বাকি রয়েছে, তার মধ্যে শনিবার হওয়ার ফলে কি একটু ভালো মন্দ যে রান্না করে খেয়ে পাঠাবো, সেও হলো না। ওই একই রকম গতানুগতিক রান্না, ছোলার ডাল, তার সঙ্গে অল্প বিস্তর একটু ভাজা, আর সেই সঙ্গে পনিরের তরকারি। ওদের ফ্লাইট অবশ্য সন্ধ্যে 6টায়, তবে খানিকটা সময় হাতে নিয়ে বেরোলো। আসলে এতটা রাস্তা যেতে হতে হবে, এখান থেকে সুরাট এয়ারপোর্ট যেতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লাগে। আর রাস্তাঘাটে তো বেশ কনস্ট্রাকশন ওয়ার্কও চলছে, সে মতো একটু আগে ভাগে বেরোলেই ভালো। সুরাট এয়ারপোর্টে অবশ্য ফর্মালিটিস ক্লিয়ার করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। আর বলো না, জানো, গত ডিসেম্বরে যখন হীরকের অপারেশন হলো, সেই সময় যখন কলকাতা থেকে ফিরছি, সে প্রায় ফ্লাইট মিস হওয়ার মতো অবস্থা। মানে দমদম এয়ারপোর্টে এত সময় লেগে গেছে, এসব চেকিং পত্র মেটাতে মেটাতে সে নাম অ্যানাউন্স করতে শুরু করেছে। ওই কোনো মতে যে লাস্ট বাসটা, ওইটা ধরে ফ্লাইটে এসছি। কি আর বলবো, তবে বাবা বলছিল সকাল থেকে তাড়াতাড়ি বেরো। আমার তো আসলে অতটা ধারণা নেই, জানি যে এখানে যেরকম সেরকমই ক্লিয়ার হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে, আমরা যাওয়ার সময় তাও ফ্লাইটে যাই, আর ফেরার সময় তো আমরা ট্রেনেই ফিরি বেশিরভাগ সময়। এত লাগেজ পত্র থাকে, বাজারঘাটে তো সেরকম করে কিছু নেই। ওই সকালবেলায় নিচে গিয়ে হীরক খানিকটা পনির আর তার সঙ্গে পটল নিয়ে এসছে। ওরা ডাল দিয়ে পটল ভাজা খেয়ে গেল, আর আমাদের জন্য অল্প করে পটল পোস্তটা করে নিই। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এই পোস্ত বাটাটা করে রেখেছিলাম, সেটাই একবারে দিয়ে দিলাম। এখানটা জল দিয়ে একেবারে মশলাপাতি দিয়ে দেবো। আর এই রান্নাটা করতে এত সুবিধা না, বেশ অল্প সময়তেই হয়ে যায়। ওইদিকে আজ আবার একটু কাছাকাছিও করতে হবে। গতকাল ফিরে থেকে তো সেরকম করে সময় পাইনি। আর আমাদের 4 জনেরই তো প্রায় 3টে ব্যাগ হয়েছিল। এদিকে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, আমাদের 3 জনেরটা এখনো বাকি। দেখি এই রান্নাটা একেবারে হাতে হাতে বসিয়ে দিয়ে
আরেক দফা মেশিনটা চালিয়ে দেবো। গতকাল যখন বাড়ি ফিরলাম তখন প্রায় সন্ধ্যে 6:30 মতো বাজে। এসে আর সেরকম করে রান্না বান্না কিছু করিনি, ওইখানে একটা আলু সেদ্ধ আর ভাত করেছিলাম। আর একটা জায়গায় খাবার দেওয়ার জন্য বলে দিয়েছিলাম, উনি বেশ খানিকটা মাটন রান্না করে দিয়ে গেছিলেন। আর রান্নাটাও এত চমৎকার হয়েছিল, সেই সঙ্গে প্রত্যেকের তো খিদের মুখ। ওইরকম এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত, তার সঙ্গে টেস্টি মাটন, চোখের নিমেষে সবার থালা খালি। কথায় কথায় আমারও রান্নাটা হয়ে গেল। এখানে মশলাপাতি বলতে গেলে পরে খানিকটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন আর চিনি। পোস্তটাও কষে গেছে। এবার এক এক করে পটলটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। আরেক দফা কষিয়ে নেবো, তাহলে পরে কি বেশ কামাখা মতো হয়ে যাবে। আর জল দেবো না, ওই খানিকটা সিমে করে চাপা দিয়ে রেখে দেবো। গতকাল উদয়পুর থেকে ফেরার পথে আমরা যা ভারী একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, নেহাত ভগবান রক্ষা করেছেন তাই জানো। উদয়পুর থেকে যে ট্রেনটা ছিল সেটা আহমেদাবাদের কাছাকাছি আসারমা বলে একটা স্টেশন রয়েছে, সেটা অবশ্য নতুন তৈরি হচ্ছে, ওইখানে লাস্ট স্টপেজ ছিল। আর ওখান থেকে নেমে আমাদের আহমেদাবাদ স্টেশন অব্দি আসতে হবে। সেই মতো উবের থেকে দুটো ইনোভা ভাড়া করা হয়েছে। তারপরে যখন আহমেদাবাদ স্টেশনে নেমেছি, দেখি হিরকের ল্যাপটপ একটা নেই, সেটাও ওই গাড়িতেই রয়ে গেছিল জানো। আর তার মধ্যে তো শুধু ল্যাপটপ না, আমাদের সব ডকুমেন্টস, তার সঙ্গে ব্ল্যাঙ্ক চেক, এইসব টুকটাক আরো যাবতীয় জিনিস ছিল। সেই হিরক তো এত টেনশনে পড়ে গেছে, এদিক ওদিক ফোন করার চেষ্টা করছে ড্রাইভারকে, সে কিছুতেই ফোন ধরছে না। অবশেষে আমি খুঁজে পেতে RPF কাউন্টারে গেছি। ওইখানে ওদেরকে বললাম, ওরা অ্যাসিওরেন্স দিয়ে বললো 30 মিনিটের মধ্যে আপনি ব্যাগ পেয়ে যাবেন। আমরা আহমেদাবাদ স্টেশনে পৌঁছেছি তখন প্রায় সকাল 10:30 মতো বাজে। আর বাড়ি ফেরার ট্রেন ছিল বেলা 3টের সময়। সে মতো খানিকটা সময় হাতে থাকা থেকে আরো সুবিধা হয়েছে। আর এদিকে তো হিরক সমানে উবেরে ফোন করছে। ইন্সপেক্টরই বললেন যে আপনি উবেরে ফোন করুন, আমরা এখান থেকে দেখছি। তো উবের কোম্পানি থেকে তো এমন লম্বা চওড়া প্রসেস শোনাচ্ছে, সে হিরক আরো অসুস্থ হয়ে পড়ছে। তারপরে যাই হোক, ওই ইন্সপেক্টরের কথা বলে ড্রাইভারের পার্সোনাল ফোন নাম্বারটা নিল। আর তাকে ফোন করে সে একেবারে থ্রেটেন করার মতো অবস্থা। 8 ঘন্টার মধ্যে ব্যাগটা ফেরত পাওয়া গেছে। আর শুধু তাই না, 4জন ইন্সপেক্টর আমাদেরকে নিয়ে কি ব্যাগপত্র খুব ভালো করে চেক করিয়ে সব জিনিস ইনট্যাক্ট আছে নাকি ওই দেখে ব্যাগটা হ্যান্ড ওভার করলো। সত্যি ওনারা যদি না থাকতেন আজ আমাদের যে কত বড় ক্ষতি হতো। দেখেছো, কোথায় কোথায় বলাই হলো না। রান্নাটার মধ্যে বেশ খানিকটা নারকেলের ফ্লেক্স দিয়েছি, আর ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রায় বেলা 2টো মতো বাজে। আজই খাওয়া দাওয়া করে একটু তৈরি করে বেরোতে হবে। বললাম না, বাজার হাট সেরকম করে কিছুই নেই, ওই সবই আনতে হবে। দোকানেরও কিছু জিনিসপত্র আনতে হবে। ও যেটুকু যা মনে পড়ছে এখানে ঝটপট লিখে রাখি। আর এখানে লিখে রাখলে কি বলতো, বেশ সুবিধা হয়। ওই ঘুরতে ফিরতে যা মনে পড়ে টুকটুক করে এখানে লিখে রেখে দিই। আর বেরোনোর সময় একটা ছবি তুলে নিয়ে চলে যাই। বাবা, বাংলা না লিখতে লিখতে এমন হাতের লেখাটা হলো, জানি না বুঝতে পারছো নাকি। ওই প্রথমেরটা লিখলাম আলু 1 কেজি, মসুর ডাল, ছোলার ডাল, এই সবই শেষের দিকে না, মানে শেষে ওই সবই টুকটাক করে নিয়ে আসতে হবে। আর এই বাজার যাবে বললাম না, মাছ মাংস তো কিছুই নেই, সেগুলো আনতে হবে। খানিকটা ডিমও ডজন ধরে নিয়ে আসবো। এই মোটামুটি লিস্টটা হলো। আদা রসুনের পেস্টও খানিকটা প্যাকেট ধরে কিনে রাখি। যখন একটু রিচ বা একটুখানি রসি খুশি রান্না করি, ওই পেঁয়াজ আদা বাটার সঙ্গে এটাও খানিকটা দিয়ে দিই। ওই 1 প্যাকেট মতো দিয়ে দিলে পরেও রান্নাটা যেন ভারী চমৎকার হয়। আর এই পেনটা যে আমার কি কাজের, সামনে কালোটা ম্যাগনেট আর উপরটা ইরেজার। কাজ হয়ে গেলে পরে পাশে স্টিক করে রেখে দিই। তাও তো দেখো না, প্রায় বেলা 4:30 বাজলো। দুপুরের খাওয়া দাওয়া করে কাজ গুছিয়ে উঠতে উঠতেই বেলা গড়িয়ে গেল। বলছিলাম না আমাদের বাড়ির সামনে একটা ফ্লাইওভার হচ্ছে, আজ দেখছি কাজও বেশ অনেকটা দূরে গিয়ে গেছে। বাজারে যাব, তবে তার আগে চশমার দোকানে না গেলেই হয়। ফোনটা থেকেও তো বেশ খানিকক্ষণ তাকিয়ে কাজ করতে হয়, সে মতো চোখ টোকগুলো ভারী ব্যথা হয়। এখন ওই বেরিয়েছে না ব্লু লাইট ব্লকিং গ্লাসগুলো, ওই একটা চশমায় বানাতে দেবো। তো পয়সা কড়িটাও দেখতে হবে, আয়ত্তের মধ্যে হলে পরে একটা নতুনই বানিয়ে নেবো। আর সামনে একটু গেলে পরেই দোকানটা, লেন্স কার্টের দোকানটা এখানে, বুঝি সামনে দিয়ে সিঁড়িটা রয়েছে, ওটাতে উঠে গেলেই দোকানটা। তবে ওরা যদি আমার এই পুরোনো চশমাটাতে ব্লু গ্লাস লাগিয়ে দিতে পারে, সেটাই করে নেবো। আর এই মাসে তো বেশ খরচপাতিও হয়ে গেছে, সেজন্য ইচ্ছাই ছিল না যে চশমাটা বানাবো। তবুও আর কি, চোখটা দেখানোর যখন সুযোগ রয়েছে একবারে দেখিয়ে নিলাম। পাওয়ারটা বাড়েনি, তবে আমার তো একটা চোখে মাইনাস পাওয়ার, আর একটা চোখে কিছুই নেই। সেই মতো ওরা সাজেস্ট করলো প্রগ্রেসিভ লেন্স নেওয়ার জন্য। একটু ঘুরে ফিরে দেখছি
একটা দুটো নেস পছন্দ হয়েছে বটে, ওই হিরাকে একটু দেখে ফাইনাল করে দিচ্ছি। আর আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো। আবার পরে দেখা হবে। টাটা।